আমরা এতদিন যেটা শিখলাম সেটা হচ্ছে গ্রহ, রাশি, তাই তো, নক্ষত্র, ভাব, হাউজেস, তার কারকতা, এবং অমুক সময় অমুক জায়গায় অমুক ডেটে জন্মালে তার চার্ট কিভাবে তৈরি হয়। এবং তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা কিভাবে সেটাকে অ্যানালিসিস করব। মঙ্গল যদি প্রথম ঘরে থাকে, কি দ্বিতীয় ঘরে থাকে, তৃতীয় ঘরে থাকে, তাহলে কি ফল দেবে। মঙ্গল যদি কন্যা রাশিতে থাকে কি ফল দেবে, মঙ্গল যদি বৃশ্চিকে থাকে কি ফল দেবে, মঙ্গল যদি মকরে থাকে কি ফল দেবে। এটা হচ্ছে দ্বিতীয় জিনিস। তৃতীয় জিনিস আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি রাশিগত ফল, ভাবগত ফল, এবং লর্ড মঙ্গল যদি ধরা হয় কি প্রথম লর্ড, মেষ লগ্নের লোক মঙ্গল প্রথম লর্ড, তো সেই ফার্স্ট লর্ড 12টা রাশির মধ্যে কোন ঘরে বসলে কি ফল দেবে। এই তিনটিকে একসাথে যখন তুমি সমষ্টিগতভাবে বা একটা টোটালিটি দেবে, চারটা কি বলতে চাইছে এটা পরিষ্কার হয়ে যায়। এবং তুমি মোটামুটি কম বেশি একটা মানুষের জন্মছক দেখে প্রেডিকশন করতে পারবে। প্রেডিকশন ইন দ্য সেন্স কি সে কিরকম ধরনের, তার নেচার কিরকম, তার কি কি হওয়ার আছে, কি কি হওয়ার নেই, তার চার্ট জোরালো না কমজোর, এগুলো তোমরা করতে পারবে। কিন্তু এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা খুব কিন্তু বেসিক আর সাধারণ লেভেল। এই যে পুরো ব্যাপারটা ভীষণ বেসিক আর সাধারণ লেভেলের ব্যাপার। কারণ এই যে তুমি প্রেডিকশন করছো, স্যার, খুব আওয়াজ আসছে। তার আমি পার্টিসিপেন্টদের যেটা বলি, ভীষণ এবার ঠিক আছে তো, ভীষণ বেসিক আর সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের আরো গভীরে যেতে হবে, যেটাকে বলা হয় আর্ট অফ প্রেডিকশন। আর্ট অফ প্রেডিকশন, দেখো, অ্যাস্ট্রোলজি ইজ অ্যান অ্যাপ্লাইড সায়েন্স। অ্যাস্ট্রোলজি যেমন সায়েন্স, কারণ তার বিবিধ সূত্র ওপরে অ্যাস্ট্রোলজির প্ল্যাটফর্ম দাঁড়িয়ে রয়েছে। কিন্তু প্রেডিকশনটা হচ্ছে আর্ট। আর্ট মানে কি, যারা লিটারেচারের মানুষ বা তোমরা যারা লিটারেচার পড়েছো, তোমরা সবাই একটা জিনিস জানো কি, লিটারেচার হচ্ছে এমন একটা জিনিস কি তুমি কি বুঝলে সেটার এক্সপ্রেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তুমি তোমার একটা কবিতা পড়ে বা তোমার একটা লেখা পড়ে তোমার যে ভাব, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করাটাই হচ্ছে লিটারেচারের একটা প্রধান গুণ। সেটাকে আর্ট বলা হয়। আর্ট এই কারণে শিল্পকলা, এবং অ্যাস্ট্রোলজিও একটা শিল্পকলা। যে যত ভালো শিল্পী হতে পারবে রিগার্ডিং প্রেডিকশন, সে তত ভালো অ্যাস্ট্রোলজার তৈরি হতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে এটা কিছুটা সূত্র, কিছুটা রিসার্চ, কিছুটা অনুভব। কিন্তু একদিনে কি হবে, একদিনে হবে না। এটা তোমাকে দীর্ঘদিন প্র্যাকটিস করে বিভিন্ন চার্টে ফেলে 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 তোমাকে দেখে 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 একটা টাইমের সাথে সাথে তোমার মধ্যে এটা ডেভেলপ করবে। এবার দেখো, তোমাদের প্রত্যেককে হোয়াটসঅ্যাপে একটা চার্ট পাঠিয়েছি। যে চার্টটা সিম্পল চার্ট, সিগনিফিকেটর লেখা, যার প্রথম ঘরে সূর্য আছে, দ্বিতীয় ঘরে জুপিটার আছে, তৃতীয় ঘরে মার্স আছে, চতুর্থ ঘরে মুন আছে, ফিফথ ঘরে জুপিটার আছে, সিক্সথ ঘরে মার্স আর মার্কারি আছে, সেভেন্থ ঘরে ভেনাস আছে, এইট ঘরে স্যাটার্ন আছে, নাইন্থ ঘরে আবার জুপিটার আছে,
10th ঘরে মার্কারি আছে, 11th ঘরে আবার জুপিটার আছে, এবং 12th ঘরে স্যাটার্ন আছে। এই সিগনিফিকেটরটার কাজ কি? এই সিগনিফিকেটরটার কাজ এই, মনে করো কেউ নিজের সম্বন্ধে জানতে চাইছে, দাদা আমার চার্ট ভালো। হ্যাঁ, তুমি তার রাশি লগ্ন, লগ্নতে কোন গ্রহ বসে আছে, কি হচ্ছে না হচ্ছে, ডেফিনেটলি তোমাকে তো দেখতেই হবে। তার সাথে সাথে সিগনিফিকেটরকে দেখতে হবে। অর্থাৎ সেই লোকটার, যেহেতু নিজের কথা জিজ্ঞেস করেছে, ফার্স্ট হাউস সূর্যের পজিশন তার চার্টে কেমন আছে, বুঝতে পারছো? সূর্যের পজিশন তার চার্টে কেমন আছে, সূর্যের পজিশন তার চার্টে ভালো থাকলে তার কোয়ালিটি ভালো হবে। সূর্য যদি কোনো রকম ভাবে ইনফ্লেক্টেড থাকে, সূর্য যদি কোনো রকম ভাবে গন্ডগোল করে, তাহলে তার কোয়ালিটিতে কোনো না কোনো রকম ভাবে গন্ডগোল আসবে। এবার দ্বিতীয় ঘর, যখন তোমরা সবাই জানো ধনপ্রাপ্তির ঘর, বা কেউ তোমাকে জিজ্ঞেস করছে আমার অর্থ কেমন আছে স্যার, বা ম্যাডাম আমাদের অর্থ কেমন আছে, আমাদের ওয়েলথ কেমন আছে, দ্বিতীয় ঘরে তোমাকে সবকিছু দেখতে হবে। সঙ্গে দেখতে হবে দ্বিতীয় ঘরের সিগনিফিকেটরকে। দ্বিতীয় ঘরের সিগনিফিকেটর হচ্ছে গুরু বৃহস্পতি। তো চার্টে বৃহস্পতির পজিশন যত স্ট্রং হবে, তার অর্থর জায়গাটা তত স্ট্রং হবে। এবার কেউ বলছে আমি ভীষণ ভয় পাই, আমার, আচ্ছা আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক কেমন থাকবে, আমার কমিউনিকেশন কেমন, কারেজ লেভেল কেমন, তো তোমাকে থার্ড হাউস দেখতে হবে। কিন্তু থার্ড হাউসের সাথে সাথে তোমাকে ওই চার্টে মঙ্গলের অবস্থান দেখতে হবে, মঙ্গলের কোয়ালিটি কতটা আছে। এটা হচ্ছে সিগনিফিকেটরের গুণ। তোমার মন কেমন, মায়ের শরীর কেমন থাকবে, মা কেমন, চতুর্থ ঘর দেখতে হবে। কিন্তু তার সাথে সাথে চাঁদকেও দেখতে হবে। চাঁদ ইনফ্লিক্টেড থাকলে তোমরা এতদিনে শিখে গেছো কি, সে মানুষটা মানসিকভাবে একটু দুর্বল থাকে। সে মানুষটা মানসিকভাবে একটু দুর্বল থাকে, অ্যাংজাইটি স্ট্রেসের প্রবলেম থাকে, ডিপ্রেশনে চলে যায় যদি চাঁদ খারাপ থাকে। এবার পঞ্চম হাউস হচ্ছে পুত্রভাব। আমার ছেলে কেমন হবে, বা আমার হায়ার স্টাডিজ হবে কিনা, আমার নিজের কিছু বানাত করতে পারবো কিনা, এইগুলো দেখতে গেলে তোমাকে পঞ্চম ভাব দেখতে হবে, পঞ্চম লর্ড দেখতে হবে, প্লাস পঞ্চম ঘরের সিগনিফিকেটর দেখতে হবে। পঞ্চম ঘরের সিগনিফিকেটর দেখতে হবে। পঞ্চম ঘরের সিগনিফিকেটর তোমাকে কি বলছে, এবং পঞ্চম ঘরের সিগনিফিকেটর খুব ভালো, তার মানে তোমার দ্বারা খুব বড় বড় বৃহৎ কার্য সিদ্ধি হবে। সব থেকে ম্যাক্সিমাম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে রোগ ঋণ শত্রুতা নিয়ে। একজন অ্যাস্ট্রোলজারের কাছে রোগ ঋণ শত্রুতা নিয়ে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তো রোগ ঋণ শত্রুতা দেখতে গেলে তোমাকে সিক্স হাউস দেখতে হবে। সিক্স হাউসের সাথে সাথে তোমাকে দুটো গ্রহকে দেখতে হবে, একটা হচ্ছে বুধকে, একটা হচ্ছে মঙ্গলকে। কারণ রোগ ঋণ শত্রুতা এই তিনটে জিনিসই তুমি একটু যদি চিন্তা করে দেখো, তাহলে অনেকটা কারেজ আর অনেকটা বুদ্ধি দিয়েই তুমি কিন্তু ট্যাকেল করতে পারো। আজকে ধরো তুমি বলছো রোগে বুদ্ধি কি লাগে, একজনের লিভার ফাংশনিং গন্ডগোল করছে, সে রেগুলার ড্রিঙ্ক করে, তো এখানে ওর সুবুদ্ধি আসাটা দরকার। তো এখানে ওর সুবুদ্ধিটা আসা দরকার। কি সুবুদ্ধি? কি ভাই আমাকে ড্রিঙ্কিংটা ছাড়তে হবে, নাহলে আমার লিভারটা খারাপ হয়ে যাবে, এটা বুদ্ধি মার্কারি দেয়। এবং যে কোনো জিনিস ছাড়াটা খুব সহজ জিনিস না, তার জন্য কারেজ লাগে। দীর্ঘদিন ধরে সে করছে, এতটাই করছে কি তার লিভারে ফাংশনিং গন্ডগোল করে গেছে। ঠিক আছে? তো তার জন্য মঙ্গলের স্ট্রেংথ থাকা দরকার। বিবাহিত জীবন নিয়েও অনেকের প্রশ্ন থাকে, বিবাহিত জীবন কেমন থাকবে,
এখন বিবাহিত জীবন দেখতে গেলে শুক্রকে দেখতে হবে। শুক্রকে দেখতে হবে। শুক্র পজিশন তোমার চার্টে কেমন আছে, শুক্র বা ভেনাস তোমার চার্টে কোয়ালিটি দিচ্ছে কিনা, সেগুলো ডিপেন্ড করবে তোমার বিবাহিত জীবন কেমন থাকবে। ছেলেদের ক্ষেত্রে ভেনাস দেখতে হয়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভেনাসের সাথে সাথে জুপিটারকেও দেখতে হয়। তুমি দেখলে জুপিটার খুব ভালো, তার মানে তো বরের পজিশনটা ভালো আছে, কিন্তু ভেনাস খারাপ, মানে তোমাকে তাহলে তোমার দিকে মহিলা হয়ে নিজের জায়গাটাকে ঠিক করতে হবে। কারণ একটা বিয়ে মানে তো কনজাংশন, একটা বিয়ে মানে তো কনজাংশন, দুটো আলাদা আলাদা মানুষ একসাথে থাকবে। ফলে একজন শুধু ভালো হলে তো হবে না, দুজনকেই ভালো হতে হবে, তাহলে গিয়েই ম্যারেজটা সাকসেসফুল হবে। 8 হাউস হচ্ছে আয়ুর। এই যে যারা তোমার প্রশ্ন করছো আমাদের অ্যাস্ট্রোলজি হবে, আয়ু বা এই স্থান ধর্মস্থানও, এই স্থান তোমার শ্বশুরবাড়ির দিক, এই ঘর তোমার আয়ুর দিক। তো শনির পজিশন দেখতে হবে। শনি এইসব জিনিসগুলোকে দেয়, শনি ধর্ম দেয়, আয়ু দেয়, শনি আধ্যাত্মিকতা দেয়, শনি অকাল্ট দেয়। 9th হাউস তোমার ধর্মস্থান, পিতার স্থান, লং জার্নি, হায়ার স্টাডিজ, পিএইচডি, উচ্চ সম্মান, এগুলো হচ্ছে 9th হাউসের কাজ। এখন 9th হাউস দেখতে গেলে তোমাকে ডেফিনেটলি এগুলো তুমি পাবে কি পাবে না, বা সে পাবে কি পাবে না, এইটা দেখতে গেলে তোমাকে গুরু বৃহস্পতির পজিশন দেখতে হবে। প্রফেশনাল লাইফ 10th হাউস থেকে দেখা যায়। প্রফেশনাল লাইফ 10th হাউস থেকে যখন দেখা যায়, তখন শুধু 10th হাউস 10th লর্ড দেখলে হবে না, সে কোথায় বসে আছে সেটা দেখলে হবে না, তার সাথে সাথে তোমাকে বুধকেও দেখতে হবে। বুধের কোয়ালিটি কি আছে, কারণ মানুষের প্রশ্ন কিরম হয় জানো তো, আমার চাকরি হবে, তুমি দেখে বললে হ্যাঁ হবে, কত বড় চাকরি হবে, কোথায় চাকরি হবে, এই প্রশ্নগুলো পরপর আসে তো। যদি হয় তো কবে হবে, কত বড় হবে, কত আমি ইনকাম করব, বুঝতে পারছো? তো ন্যাচারালি কি হচ্ছে, তোমাকে যখন অ্যাডেড প্রশ্ন করছে, তোমাকে তার সিগনিফিকেটরটা দেখতে হবে। বুধ যত ভালো হবে, তার প্রফেশনাল লাইফ তত ভালো হবে। বুধ যত গন্ডগোলের থাকবে, তাহলে বুধে ইমপ্রুভমেন্ট করতে হবে। এবার আসছি 11th হাউস। তোমরা সবাই জানো এতদিনে 11th হাউস ইজ দ্য হাউস অফ গেন, অর্থাৎ প্রাপ্তির জায়গা। প্রাপ্তির জায়গা, তোমার ভাগ্যে প্রাপ্তি কত আছে বৃহস্পতি ঠিক করে, ভাগ্য ঠিক করে, বৃহস্পতি ঠিক করে, এবং তার পজিশন তোমায় দেখতে হবে। 12th হাউস মুখ্য স্থান, বিদেশ যাত্রার স্থান, শয্যা সুখের স্থান, সেখানে শনি কারক। শনি যখন কারক, তো তোমার পড়লে তুমি ঘুমোবে কিনা, শান্তিতে ঘুমোবে কিনা, এই সব কিছুই কিন্তু স্যাটার্নের একটা ইম্পর্টেন্ট ভ্যালুয়েশন থাকে। যাদের রাতে ভালো ঘুম হয় না বা ডিস্টার্ব স্লিপ হচ্ছে, তাদের মহাকালী তত্ত্ব বলে খারাপ হয়ে যাচ্ছে। মহাকালী তত্ত্বকে ঠিক করতে হবে, ঠিক আছে? এবার মহাকালী তত্ত্ব, কালী ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ শনি। শনিকে তুষ্ট করতে আমরা দক্ষিণাকালীর পুজো করি।
তো ন্যাচারালি কি হচ্ছে, মহাকালী তত্ত্ব যদি তোমার ঠিক হয়, তোমার রাতে ঘুম ঠিক হবে। শয্যা সুখ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। শয্যা সুখ ইজ নট অনলি এন্টারটেনমেন্ট আর ফিজিক্যাল রিকোয়ারমেন্ট। শয্যা সুখ তোমার অর্থ আছে, তোমার রাতে ঘুম নেই, তুমি ঘুমোতে পারো না, তুমি শান্তি পাও না, বেসিক্যালি তোমার থেকেও কিছু নেই, কারণ তুমি জীবনের শান্তি পাচ্ছ না বা ভোগ করতে পারছো না। এবং ধর্মস্থানে যাওয়া বা দূরে যাওয়ার, এটাও কিন্তু শনি জানবে ডিউরেবিলিটি। শনি হচ্ছে ডিউরেবিলিটি। যা শনি উইক সে শেষ করে না, যা শনি উইক সে কমপ্লিট করে না, মধ্যিখানে ছেড়ে দেবে, ডিউরেবল হবে না সে। বুঝতে পেরেছো? ডিউরেবল হবে না সে। এবার আমার যদি চার্টে শনি উইকে থাকে, চার্টে শনি উইক, তাহলে কি আমি ছেড়ে দেবো? ওটা ইন্ডিকেশন কি ওটাকে তুমি ঠিক করো, ওটাকে তুমি ঠিক করো। ঠিক করলেই ওটা তোমার ইমপ্রুভমেন্ট দেবে, ঠিক করলেই ওটা তোমাকে ইমপ্রুভমেন্ট দেবে। এতদূর ক্লিয়ার? সকলের এতদূর ক্লিয়ার? একটু লিখে জানাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে আমাকে একটা জিনিস দেখতে গেলে কনজিকিউটিভলি সব জিনিসই দেখতে হবে। একটা জিনিসের উপর যদি আমি একটা প্রেডিকশন করে দিই বাকি জিনিসটা না দেখে, তাহলে প্রেডিকশন হাফ ডান হলো, পুরো পূর্ণতা পেল না প্রেডিকশন। আচ্ছা, এইবার দেখো, তোমাদের তোমাদের এটা আগেও দিয়েছি, আজকে একটু শেয়ার করেছি। সেটা হচ্ছে 1 থেকে 27 খানা নক্ষত্রের নাম। তোমরা সকলেই জানো, এতদিন জেনে যাওয়া উচিত। 1 নম্বর হচ্ছে অশ্বিনী, 2 নম্বর হচ্ছে ভরণী, 3 নম্বর হচ্ছে কৃত্তিকা, 23 নম্বর হচ্ছে ধনিষ্ঠা, 27 নম্বর হচ্ছে রেবতী। ঠিক আছে? এই নক্ষত্রগুলোকে 1 থেকে 27, এই জায়গাটাকে তোমাদের কিন্তু একটু মুখস্থ বিদ্যাকে কাজে লাগাতে হবে। কেন লাগাতে হবে? তোমাকে এইটাকে ধরতে হবে। তোমাকে বললো ও ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, মানে চাঁদ ওর ধনিষ্ঠা নক্ষত্রে আছে, তো সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসা উচিত 23 নম্বর নক্ষত্র। ও অশ্বিনী নক্ষত্রে জন্ম, 1 নম্বর নক্ষত্র। কি বলতে চাইছি বুঝেছো? ও উত্তর ফাল্গুনিতে জন্ম, ওর 12 নম্বর নক্ষত্র। কেন? আপনি আবার কেন খাটাচ্ছেন স্যার? খাটাচ্ছি এই কারণে, আমি তোমাদের যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে নবতারা চক্র। নবতারা চক্র ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছ? দেখো, আমি একটা তোমাদের চার্ট পাঠিয়েছি, যে চার্টটায় 27 খানা নক্ষত্র 1 2 3 4 27 করে লেখা আছে। সবাই পেয়েছো চার্টটা? এটা বোঝার ব্যাপার আছে, শেখার থেকেও ভালো করে বোঝার ব্যাপার আছে। প্রথম লাইনটা হচ্ছে জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্র কি? জন্ম নক্ষত্র মানে তোমার জন্ম, তোমার সেলফ, তোমার ওয়েলবিং, আর এভরিথিং ইয়োর মাইন্ড মাস্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে? এভরিথিং মাইন্ড মাস্ট এক্সপিরিয়েন্স। দ্বিতীয় কলমটা হচ্ছে সম্পদ। দ্বিতীয় কলমটা হচ্ছে সম্পদ। সম্পদ মানে
ওয়েলথ অ্যান্ড এনজয়মেন্ট অফ ওয়েলথ এবং ওয়েলথ এনজয় করে হ্যাপিনেস ডিরাইভ। দাদা কোনটা দাদা? দ্বিতীয় লাইনটা দেখো, লেখা আছে সম্পদ, লেখা আছে। প্রথম লাইনটা জন্ম, দ্বিতীয় লাইনটা সম্পদ, তৃতীয় লাইনটা বিপদ। বিপদ মানে নামটাই বোঝাচ্ছে, মিসফরচুন, ক্যালামিটিস, এইগুলো এই নক্ষত্রের সঙ্গে রিলেটেড আছে তোমার জন্মছক। চতুর্থ হচ্ছে সেম। সেম, নট আমাদের SHAME না, KSHEM, সেম। সীমা, সীমা মানে এইটা তোমাকে রিস্টোর করে, তোমাকে আবার রিভাইভ করে। এই নক্ষত্র তোমাকে অলওয়েজ হেল্প করবে টু গেন ব্যাক, টু গেন ব্যাক। এই যে ধাক্কা হলো, উঠে দাঁড়ালো, কি করে উঠছে? ও সেম নক্ষত্র হেল্প করছে। কি বললাম বুঝেছো? সেম নক্ষত্র তোমাকে সাপোর্ট দিচ্ছে। তারপরে নক্ষত্রটা আসছে প্রত্যরী। প্রত্যয়ী কথাটার অর্থ হচ্ছে, চলো চলো। প্রত্যয়ীর কথাটার অর্থ চলো, কাকু হচ্ছে, যাচ্ছে, আমি যাচ্ছি, তুমি যাচ্ছ, তেঁতুলকে ডাকি। উফ। প্রত্যয়ী কথাটার অর্থ হচ্ছে এনিমিটি। এই নক্ষত্রগুলো তোমাকে এনিমিটি প্রদান করবে, বাধা প্রদান করবে। তারপর আসছে সাধক। সাধক মানে এই নক্ষত্রগুলো তোমাকে এফিসিয়েন্ট স্কিল প্রদান করে, এফিসিয়েন্সি আর স্কিল প্রদান, মানে প্রদান করে। ঠিক আছে? 7 নম্বর, এটা 6 নম্বর নক্ষত্র যে লাইনটা, 7 নম্বর নক্ষত্র আসছে বাধা। বাধা মানে এগুলো ডেস্ট্রয়ার নক্ষত্র, মানে তোমার জীবনে এগুলো বাধা হিসাবে খাড়া হবে এবং তোমার হওয়া কাজকে আর নষ্ট করবে বা তোমাকে নষ্ট করবে। বলতে চাইছি বুঝেছো? এরপরে আসছে মিত্র। এই মিত্র মানে কি? ক্লোজ অ্যাসোসিয়েট। আর অধিমিত্র, অধিমিত্র মানে এই নক্ষত্রগুলো তোমাকে স্পিরিচুয়াল এনলাইটমেন্ট দিতে পারে। অধিমিত্র, ঈশ্বরের থেকে অধিমিত্র কেউ হয় না, বা শক্তির থেকে অধিমিত্র কেউ হয় না। ঠিক আছে? শান্তির থেকে অধিমিত্র কেউ হয় না। এবার এটা লেখার খুব সহজ উপায় আছে। তোমরা সকলে নিজেদের নক্ষত্র জানো তো? জন্ম নক্ষত্র। প্রথমে একটা এরকম ছক করো, এরকম ছক করো, তাতে 9টা লাইন থাকবে, আর তিনটে, মানে 9টা কলম থাকবে, তিনটে ভার্টিক্যাল লাইন থাকবে। সবাই করো, দেখো এক্ষুনি নবতারা শিখে যাবে। সবাই করে ইয়েস লেখো, তারপরে আমি এগোচ্ছি। সবাই করে ইয়েস লেখো। প্রেডিকশন আমি বললাম না, এগুলো ইন্টারেস্টিং আর খুব তাড়াতাড়ি হয়। বোরিং হচ্ছে আমরা যেটা আগে শিখেছি, সেটা অনেক সময় না। প্রেডিকশন হচ্ছে খোলা মাথা। সবাই 9টা কলম করো, ইয়েস, ইয়েস। সবাই 9টা কলম করো, গুড। আচ্ছা মধুবর্ণা, আমাকে তুমি বলো তোমার জন্ম নক্ষত্র কি? স্যার মঘা। তোমার জন্ম নক্ষত্র হচ্ছে মঘা, তাই তো? হ্যাঁ। মঘা মানে 10 নম্বর নক্ষত্র, তাই তো? হুম।
তো কলমটার প্রথমে 10 লেখো। তোমরা যে যার নক্ষত্র যে যে জানো সেই নক্ষত্রটা তোমরা লেখো। সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। ঠিক আছে? কলমের প্রথমে জন্ম নক্ষত্র 10 লেখো। লিখেছো? হুম, তাহলে সম্পদ নক্ষত্র তোমার কি হবে? 11। হুম, বিপদ নক্ষত্র 12। তাই তো? হ্যাঁ, প্রেম নক্ষত্র 13। প্রত্যরী নক্ষত্র 14। সাধক নক্ষত্র 15। বদ নক্ষত্র 16। মিত্র নক্ষত্র 17। তাই তো? আর হ্যাঁ স্যার, অতিমিত্র নক্ষত্র 18। তাই হচ্ছে তো মধুবর্ণা? হ্যাঁ হ্যাঁ, লাইনটা শেষ হয়ে গেল। এবার আবার চলে এসো নিচে। হুম, 19, 20, 21, 22 করে লেখো। 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 হলো। হুম, লাইনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, 27 মানে নক্ষত্র শেষ। এবার আবার ফিরে যাও একে। 1, 2, 3, হ্যাঁ, 4, 5, 6, 7, 8, 9। তা তোমার জন্ম হ্যাঁ, নক্ষত্র যেহেতু মঘা, হুম, এবার কি হচ্ছে? প্রথম লাইনে কোন কোন নক্ষত্র পড়েছে? 10 নম্বর নক্ষত্র পড়েছে। আর বলো। 10, 11, হ্যাঁ, 12। 10 প্রথম কলমে, প্রথম ও আচ্ছা, কলম। 10, 19 আর 1। 10, 10, 19 19 আর আর 1। 1। 10 নম্বর হুম, নক্ষত্র হচ্ছে মঘা। 19 নম্বর হুম, নক্ষত্র হচ্ছে মূলা। 1 নম্বর নক্ষত্র হুম, হচ্ছে অশ্লেষা। ফলে 1 নম্বর হুম, হচ্ছে সবকটা কেতু। তাই তো? হ্যাঁ 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 এই হ্যাঁ, হচ্ছে তো? হুম মেলাও। হুম হুম, হ্যাঁ দু স্যার। নম্বর বলো। 2 নম্বর হচ্ছে পূর্ব ফাল্গুনী। তাই তো? 11 নম্বর নক্ষত্র। 11, 20 আর 2। 11, 20, 2। 11, 20, 2। 11, 20, 2 যদি তুমি দেখো, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা আর ভরণী তিনটেই শুক্রের নক্ষত্র। হ্যাঁ স্যার। মানে তোমার শুক্রের, শুক্র বা শুক্রের নক্ষত্র ইজ রিলেটেড উইথ ওয়েলথ। যেমন কেতুর নক্ষত্র ইজ রিলেটেড উইথ ইউ। কি বলতে চাইছি বুঝেছো? হুম হুম হুম, হ্যাঁ স্যার। বিপদ নক্ষত্রে এসো। 3 নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনী। তাই তো? তোমার তোমার ক্ষেত্রে 13 নম্বর। 12, 21, 3। হ্যাঁ, 12, 21, 3। মানে সবকটা 3। সূর্যের নক্ষত্র দেখো। 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী, 21 নম্বর উত্তরসারা, আর 3 হচ্ছে কৃত্তিকা। বিপদ। সূর্যের নক্ষত্র তোমার জন্য বিপদ। বুঝতে পেরেছ? এবার সেমে, আচ্ছা। খেম নক্ষত্রে এসো। খেম হচ্ছে তোমার ক্ষেত্রে 13 নম্বর। 13, 22 আর 4। তো 13, 22, 4। এবার এই প্রত্যেকটা নক্ষত্র কি হচ্ছে? কারা কারা থাকছে? হস্তা থাকছে, শ্রবণা থাকছে, এবং রোহিণী থাকছে। চন্দ্র। রোহিণী। হুম। চন্দ্র হচ্ছে তোমার খেম নক্ষত্র। এবার তোমার এনিমি নক্ষত্র কোনগুলো, প্রত্যতি নক্ষত্র কোনগুলো? প্রত্যেকটা মঙ্গলের নক্ষত্র হবে দেখো। 14, 23 আর 5। মৃগশিরা, চিত্রা, চিত্রা। ধনিষ্ঠা। মৃগশিরা, ধনিষ্ঠা। 3টে মঙ্গলের নক্ষত্র। এবার এসো সাধক নক্ষত্র। সাধক নক্ষত্র কারা? প্রত্যেকটা রাহুর নক্ষত্র হবে। আদ্যা, বলো বলো। স্বাতী, আদ্যা, স্বাতী আর শতভিষা। শতবিশা, আদ্যা, স্বাতী। সাথী, সবকটা রাহুর নক্ষত্র। এবার বদ নক্ষত্র তোমার কারা আছে? সবকটা পুনর্বাসী, বৃহস্পতি নক্ষত্র বদ নক্ষত্র আছে। পুনর্বাসী, বিশাখা, বিশাখা। বলো। বিশাখা, পুনর্বাসী আর পূর্ণ ভদ্রপাত, ভদ্রপাদ। পূর্ব ভদ্রপাত, পুনর্বাসী পূর্ববাসু। ও পুনর্বাসু, হ্যাঁ। প্রত্যেকটা
বিশাখান মানে গুরু বৃহস্পতির নক্ষত্র। এবার মিত্র নক্ষত্র কোনটা? পুষ্যা, সবকটা শনির শনির নক্ষত্র। নক্ষত্র। পুষ্যা, অনুরাধা আর উত্তর ভাদ্রপদ। হ্যাঁ, প্রত্যেকটা শনির নক্ষত্র। হুম। আর অতিমিত্র নক্ষত্র কোনগুলো? বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, অশ্লেষা, রেবতী। জ্যেষ্ঠা আর রেবতী। তার মানে আমরা যেটা বুঝলাম, এবার মজার ব্যাপারটা শুন, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা তুমি লিখে নিলে, এটাকে নবতারা চক্র বলে। কারণ নবতারা চক্রটা আমি অ্যাপ্লাই করবো কি? আমি আমার চার্ট থেকে দেখছি 3 নম্বর লাইনটা বিপদ, 3 নম্বর লাইনটা বিপদ, বিপদ। 5 নম্বর লাইনটা প্রত্যয়ী, আর 7 নম্বর লাইনটা হচ্ছে বদ নক্ষত্র। মধুকন্যার ক্ষেত্রে, মধুকন্যার ক্ষেত্রে ওর সূর্যের নক্ষত্রগুলো হচ্ছে বিপদ নক্ষত্র, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। প্রত্যয়ী নক্ষত্র হচ্ছে কোন নক্ষত্র? কার নক্ষত্র? মঙ্গলের, মঙ্গলের। মঙ্গলের স্যার। আর বদ নক্ষত্র হচ্ছে সবকটা গুরু বৃহস্পতি। বৃহস্পতি। ঠিক আছে? হুম। হুম। এইবার তোমাকে দেখতে হবে তোমার চার্টে এই যে 9টা নক্ষত্রের মধ্যে যদি কোনো গ্রহ বসে থাকে, আচ্ছা। 9টা নক্ষত্র বেরোলো তো, তিনটে তিনটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কোনো গ্রহ বসে থাকে, ধরো ভেনাস বসে আছে, ওকে। বা ফিফথ লর্ড বসে আছে, যেভাবেই ধরো, তাহলে সে নয় তোমাকে বিপদ আনবে তার দশা অন্তর্দশায় বা তার ট্রানজিটে, বা সে নয় তোমার সঙ্গে এনিমিটি করবে তার দশা অন্তর্দশা সূক্ষ্ম দশায়, বা সে বধ অর্থাৎ তোমার সঙ্গে বদমাইশি করবে। আচ্ছা। এই জায়গাটাতে, এই জায়গাটাতে তোমাকে দেখতে হবে কি আমার কোনো গ্রহ এর মধ্যে নেই তো। আবার উল্টো কি, যে কোনো গ্রহ যদি তোমার মিত্র অধিমিত্র নক্ষত্রে বসে থাকে, তোমার জন্ম নক্ষত্রে বসে থাকে, তোমার সেম নক্ষত্রে বসে থাকে, তোমার মানে সাধক নক্ষত্রে বসে থাকে, দ্যাট উইল গিভ ইউ অ্যাডেড অ্যাডভান্টেজ। ওকে। বুঝতে পারছো? একদম একদম স্যার। দ্যাট উইল গিভ ইউ অ্যাডেড অ্যাডভান্টেজ। হুম হুম হুম। আমার বরের সঙ্গে আমার সম্পর্ক ভালো না, অনেক মহিলা এসে বলে, মানে বর খুব ইয়ে, দেখতে হবে কি দেখতে হবে, 7 নম্বর ঘর, 7 নম্বর লর্ড, ভেনাসের স্থিতি, জুপিটারের স্থিতি, প্লাস 7 নম্বর লর্ড কোনো বদ বিপদ প্রত্যয়ী নক্ষত্রে বসে নেই তো। আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ একদম স্যার। বদ বিপদ প্রত্যয়ী নক্ষত্রে বসে নেই তো। আমার অমুক লোককে না খুব ভালো লাগে, ওর সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে, দেখতে হবে অমুক লোক, ধরো সে একটা ভালো বন্ধু, তার মানে 11 নম্বর ঘর, 11 নম্বর ঘর মানে আবার জুপিটার, 11th লর্ড, সে ভালো হয়তো নক্ষত্রে বসে আছে, সেই লোকটার সঙ্গে তুমি থাকলে সাধনার কথা বলো, এনজয় করো, মিত্রতা হয় তোমার সাথে, ঠিক আছে, সে তোমাকে গাইডেন্স দেয়, তোমার সময় কাটাতে ভালো লাগে। নবতারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদিও আজকের দিনে খুব কম ব্যবহার করে, কিন্তু এটা দিয়ে তুমি একটা ইনস্ট্যান্ট বুঝতে পারবে কি চার্টে কি বলতে চাইছে, স্পেশালি দশা মহাদশা, মহাদশা, দশা মহাদশা, অন্তর্দশা তুমি যখন প্রেডিক্ট করছো সময়টা কেমন যাবে, যদি তার গ্রহটা অধিমিত্র নক্ষত্রে বসে আছে, সময় বাম্পার যাবে। যদি একটা বিপদে নক্ষত্রে বসে আছে, তোমার ভাই বিপদ হতে পারে, তুমি একটু সাবধান থেকো, এটাই তো প্রেডিকশন। যদি প্রত্যয়ী হতে পারে, ভাই এই সময় তোমার সঙ্গে কিন্তু শত্রুতা হতে পারে, তুমি একটু সাবধান হবে।
তো সম্পদ নক্ষত্রে বসে থাকে, মানে এই টাইমটা মাল কামানোর টাইম, কামিয়ে নাও। আমায় ক্লিয়ার? সবাই ইয়েস ক্লিয়ার? স্যার, একদম। সবাই ক্লিয়ার? স্যার হেলথটা যখন দেখবো তখন ওই 8, 6 আর 12 হাউসটা দেখতে হবে। কোনটা গো? হেলথ হেলথ। বুঝতে পারছি না। রোগ 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 স্যার, রোগ। রোগ যখন দেখবে, 6th হাউস দেখছো, হ্যাঁ, 8 আর 12। 8th হচ্ছে আয়ু, 12th হচ্ছে আচ্ছা হসপিটালাইজেশন, আর মৃত্যুর কারণ হচ্ছে তিন আচ্ছা নম্বর ঘর। দেখতে আচ্ছা। তোমার সবই হবে যদি প্রপারলি বলতে হয়, কিন্তু রিলেশন বা লিঙ্ক গুলোকে বুঝতে হবে। বুঝতে পেরেছো? রিলেশন হ্যাঁ বা স্যার। লিঙ্ক গুলোকে তোমাকে কিন্তু বুঝতে হবে, দেখতে সবই হবে। এতদূর ক্লিয়ার? আচ্ছা। তাহলে আমি আগে হ্যাঁ এগোবো। স্যার। এতদূর ক্লিয়ার? তাহলে আগে এগোবো। ঠিক আছে? এবার আরেকটা চার্ট তোমাদের পাঠাচ্ছি, যেটা গোচরে ইম্পর্টেন্ট। গোচরে ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় স্বর্ণরী চক্র। স্বর্ণরী চক্র চারটাকে পাঠাই, তারপর বোঝাচ্ছি। সবাই পেয়েছো চারটা? সবাই চারটা পেয়েছো? ইয়েস? সবাই চারটা পেয়েছো? লেখো ইয়েস। হ্যাঁ। স্বর্ণরী চক্র গোচরে, মানে দেখো সারা বছর ধরে তো ট্রানজিট হচ্ছে, কোনো গ্রহই একটা জায়গায় থেকে নেই, সারা বছর ধরেই সেটা ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, সবকিছু হচ্ছে। চারটা যদি তুমি দেখো, তোমার জন্ম নক্ষত্র যদি এক হয়, মানে ওটাকে এক ধরতে হবে, জন্ম নক্ষত্রকে এক ধরতে হবে। জন্ম নক্ষত্র থেকে 10 নম্বর হচ্ছে কর্মনারী, 16 নম্বর হচ্ছে সাংঘাতিক নারী, 18 নম্বর হচ্ছে সমুদায় নারী, 23 নম্বর হচ্ছে বিনাশ নারী, এবং 25 নম্বর হচ্ছে মানস নারী। তোমার জন্ম নক্ষত্র থেকে, যদি জন্ম নক্ষত্র যাই হোক না কেন, 1 থেকে 27, সেখান থেকে 10 নম্বর, 16 নম্বর, সবাই ছক পাওনি? না স্যার, গ্রুপে তো আসেনি। এবার দেখো এসছে, দেখো তো একটু। পেয়েছো সবাই? পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। থ্যাংক ইউ। তো তোমার জন্ম নক্ষত্র যাই হোক না কেন, তার থেকে 10 নম্বর হচ্ছে কর্মনারী, 16 নম্বর হচ্ছে সাংঘাতিক নারী, সমুদয় নারী হচ্ছে 18 নম্বর, 23 নম্বর বিনাশ নারী, 25 নম্বর হচ্ছে তোমার মানস নারী। গোচরে জেনারেলি চারটে গ্রহের প্রভাব সব থেকে বেশি হয়।
যেগুলো স্লো মুভিং প্ল্যানেট। নাম্বার ওয়ান শনি, হিলিয়ে রাখে। দুই বৃহস্পতি, হিলিয়ে রাখে। রাহু আর কেতু হিলিয়ে রাখে। বাকিগুলো ঝাটাক করে দিয়ে বেরিয়ে চলে যায় বা নিয়ে বেরিয়ে চলে যায়। এবার কোন গ্রহগুলোকে ফলো করবে, আগে চারটাকে বোঝো, যে চারটা গেছে বোঝো, তারপর আমি এগোচ্ছি। এগুলো শুধু বোঝার জিনিস, মানে অ্যাপ্লাই করলেই বুঝতে পারছো। এগুলো অত মানে নিয়ে চচ্চড়ি করার জিনিস নয়। আগে স্বর্ণডিটা বোঝো, চারটাকে বোঝো। এবার বুঝতে হবে আমার ট্রানজিটে কেমন ইম্প্যাক্ট করবে। ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো গোচরে জন্ম নাই, তোমার যেটা জন্ম নারী, তাতে যদি কোন রকম ডিস্টার্বিং প্ল্যানেট ঢোকে, ডিস্টার্বিং প্ল্যানেট অ্যাকর্ডিং টু ইয়োর চার্ট, তাহলে তোমার ফিজিক্যাল প্রবলেম, ফ্যামিলিতে প্রবলেম হবে। কি বলতে চাইছি বুঝেছো? ফিজিক্যাল প্রবলেম হবে আর ফ্যামিলিতে প্রবলেম হবে। গোচরে স্যার এই জায়গাটা আর আর একবার বলুন স্যার। গোচরে গোচর অ্যাকর্ডিং টু ইয়োর চার্ট, যদি কোনো প্রবলেম হবে আর প্রবলেম হবে, আগের লাইনটা কি বললেন? হ্যাঁ, যদি কোনো অড গ্রহ ঢোকে অ্যাকর্ডিং টু ইয়োর চার্ট, বোঝা যাচ্ছে না, কেটে যাচ্ছে। ভয়েসটা ব্রেক করে যাচ্ছে, লেখো, আমি তাহলে বুঝতে পারবো, বা হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা আচ্ছা। দীপান্বিতা কি লিখছো? কি ক্লাস কি বন্ধ হয়ে গেছে মানে? দীপান্বিতা কি লিখছে এটা? গোচরে যদি অ্যাকর্ডিং টু ইয়োর চার্ট, যদি জন্ম নাড়িতে, মানে তোমার জন্ম নাড়িতে অড গ্রহ ঢোকে, তাহলে তোমার ফিজিক্যাল ফিজিক্যাল বা ফ্যামিলি প্রবলেমস হবে। সম্ভাবনা, এভরিথিং ইজ সম্ভাবনা, হবেই বলা যাবে, পসিবল।
যদি কর্মনারীতে ঢোকে তাহলে ট্রাভেল ডিলে, এক্সপেন্সেস আর বদনাম হওয়ার সম্ভাবনা থাকে। যদি সাংঘাতিকে ঢোকে তাহলে এই সময়টা শত্রুতা, এনিমিটি, কোর্ট কেসেস, অ্যাক্সিডেন্ট প্রোন হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? সমুদয় নারীতে, অর্থাৎ তোমার জন্মছক থেকে 18 নম্বর যদি নক্ষত্রে ঢোকে তাহলে লস অফ মানি, ডিলে পেমেন্ট, রেস্ট্রিক্টেড ফেলিয়ার, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। বিনাশে যদি কোনো অড গ্রহ ঢোকে তাহলে নিজের কাছাকাছি কারোর মৃত্যু, ফিজিক্যাল পেন, ডেথ লাইক সিচুয়েশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং মানস নারীতে যদি ঢোকে তাহলে মাইন্ড ওরিয়েন্টেড, ডিপ্রেশন, স্যাডিস্ট, বন্ধু বান্ধব নিয়ে মানে এই প্রবলেম, এগুলো হয়। এখন তুমি কি করে বুঝবে কোন গ্রহগুলো অড গ্রহ তোমার চার্টে? তাই তো? প্রথম কথা হচ্ছে মারক গ্রহ, অর্থাৎ 2 নম্বর আর 7 নম্বর গ্রহ তোমার চার্টে অড গ্রহ, মানে 2 নম্বর লর্ড আর 7 নম্বর লর্ড যখনই গোচরে এরা ট্রানজিট করবে সাবধান হয়ে যাবে। সেকেন্ড লর্ড অ্যান্ড 7th লর্ড যদি লগ্ন মুভেবল সাইন হয়, আমি শিখেছিলাম বাধক গ্রহ হচ্ছে মুভেবল সাইন লগ্ন, মানে মুভেবল সাইন মানে হচ্ছে মেষ, এরিস, আমাদের বলো মুভেবল সাইন্স গুলো বলো। বৃশ্চিক। বৃশ্চিক ফিক্সড, মেষ মুভেবল সাইন বলো, মুভেবল সাইন বলো, দরকার হলে খুলে বলো, দেখে বলো, কিন্তু মুভেবল সাইন বলো। স্যার মেষ, কর্কট, তুলা আর মকর। মেষ, কর্কট, তুলা আর মকর, এগুলো হচ্ছে মুভেবল সাইন। মুভেবল সাইনের সবসময় জানবে 11 নম্বর হচ্ছে বাধক গ্রহ, 11th লর্ড ইজ বাধক গ্রহ। তা মুভেবল সাইনের ক্ষেত্রে যখনই 11th লর্ড এই নাড়িগুলো দিয়ে যাবে সাবধান থাকতে হবে। ফিক্স সাইন কারা কারা? ফিক্স সাইন কারা কারা? ফিক্স সাইন হচ্ছে বৃষ, বৃশ্চিক, ফিক্স সাইন কারা কারা বলো? স্যার বৃষ, বৃশ্চিক, সিংহ আর কুম্ভ। কারা কারা বলো, আবার বলো। স্যার বৃষ, বৃষ, সিংহ, সিংহ, বৃষ- বৃশ্চিক আর কুম্ভ। কুম্ভ, কুম্ভ। এরা হচ্ছে ফিক্সড। ফিক্সড এর সবসময় বাধক হচ্ছে 9th লর্ড। 9th লর্ড যখন এখানে, 9th লর্ড মানে সেই প্ল্যানেটটা যখন এই নাড়িগুলোর ওপর দিয়ে যাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আর দ্বৈত, জেমিনাই, ধনু, মীন,
আমাদের কন্যা, যখন এ লর্ড গুলো, এদের বাধক হচ্ছে সেভেন্থ লর্ড, এগুলো শিখিয়েছি তো, এর বাধক হচ্ছে সেভেন্থ লর্ড। তো সেভেন্থ লর্ড যখন এই চক্রগুলো দিয়ে ট্রানজিট করবে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। ক্লিয়ার? মানে মুভিং সাইনের লগ্ন যদি মুভিং সাইন হয়, তার 11th লর্ড ফিক্স সাইন যদি হয়, তাহলে তার 9th লর্ড, এবং ডুয়াল সাইন যদি হয়, তাহলে তার 7th লর্ড যখন ট্রানজিট করবে, সাবধান। এছাড়া ত্রিক ঘরের যে স্বামী, অর্থাৎ 6 নম্বর লর্ড, 8 নম্বর লর্ড এবং 12 নম্বর লর্ড যখন ট্রানজিট করবে, সাবধান। ত্রিক ঘরের স্বামী যখন ট্রানজিট করবে, সাবধান। যখন ট্রানজিটে এরা এই সব নক্ষত্রের উপর দিয়ে যায়, তখন প্রবলেম ক্রিয়েট করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড এইটা ট্রানজিট এফেক্ট বুঝতে গেলে কিন্তু খুব দরকার। এবং তোমরা যারা অ্যাস্ট্রোলজি শিখছো, আজকে সকালবেলা উঠে প্রথম কাজ, লোককে গুড মর্নিং মেসেজ পাঠানোর আগে আজকে গ্রহ নক্ষত্রের স্থিতি কি আছে সেটা দেখা। আজকে মেজর ট্রানজিট কি হয়েছে বলতো, কে বলতে পারবে? আজকে সকালে মেজর ট্রানজিট কি হয়েছে? আরে কি যেন একটা হয়েছে, কোন একটা বড় গ্রহ, কোন কোথায় যেন, গ্রহর একটা মেজর ট্রানজিট হয়েছে আজকে? হ্যাঁ কি যেন ভুলে যাচ্ছে এটা। মনে হয় বৃহস্পতি। হ্যাঁ হ্যাঁ, কর্কটে গেছে। স্যার গুরু কর্কটে গেছে, বৃহস্পতি। হ্যাঁ বৃহস্পতি কর্কটে গেছে। মেজর গ্রহর ট্রানজিট নিয়ে তোমাকে সর্বদাই মাথায় রাখতে হবে। গুরু যেমন কর্কটে গেছে, তোমার সূর্য লিব্রাতে গেছে। আজকে কার্তিক মাসের নিচস্থ হচ্ছে, হ্যাঁ নিচস্থ হচ্ছে। ঠিক আছে, কার্তিক মাসের শুরু। আচ্ছা, তো এই হিসাব মতন তোমাকে একটু দেখে ওয়াকিবহাল থাকতে হবে। কি একটা করবে। তো ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। শুধুমাত্র একটা চার্ট দেখে বললে হবে না। ট্রানজিট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এইবার আরেকটা জিনিসের কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। দেখো, তোমাদের যে রাহু কেতুকে না ধরে, এটা জামিনী অ্যাস্ট্রোলজি শেখাচ্ছি। প্রত্যেকটা গ্রহের ডিগ্রি আছে তো, প্রত্যেকটা গ্রহের ডিগ্রি আছে। হ্যাঁ স্যার। হায়েস্ট থেকে লোয়েস্ট যায়, হায়েস্ট থেকে লোয়েস্ট যায়। মনে করো রাহু কেতুকে ছেড়ে দিলে 7খানা গ্রহ থাকছে। 7খানা গ্রহ হায়েস্ট থেকে লোয়েস্টে যাবে ডিগ্রি ওয়াইজ। যেটা হায়েস্ট ডিগ্রি সেটাকে আত্মকারক গ্রহ বলে। আমাদের আত্মা ওইটাকে রিপ্রেজেন্ট করে। যেটা সেকেন্ড হায়েস্ট
সেটা অমর্ত্য কারক গ্রহ, আমাদের মাইন্ড সেটাকে রিপ্রেজেন্ট করে। থার্ড হাইয়েস্ট হচ্ছে ভাতৃকারক গ্রহ, অর্থাৎ তোমার ভ্রাতা ভগিনী, তোমার অ্যাসোসিয়েটদের রিপ্রেজেন্ট করে। ফোর্থ হাইয়েস্ট ডিগ্রি তোমার মাতৃকারক গ্রহ, তোমার মা মমতা, মায়ের স্নেহ, মায়ের ভালো মতন ভালোবাসা, এগুলো সব রিপ্রেজেন্ট করে। কেয়ারিং অ্যাটিটিউড, এগুলো রিপ্রেজেন্ট করে। ফিফথ হাইয়েস্ট ডিগ্রি তোমার পুত্রকারক গ্রহ, তোমার সন্তানকে রিপ্রেজেন্ট করে। সিক্সথ হাইয়েস্ট ডিগ্রি তোমার জ্ঞাতিকারক গ্রহ, তোমার রিলেটিভকে রিপ্রেজেন্ট করে, অবস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করে। এবং সেভেন্থ মানে লোয়েস্ট ডিগ্রি গ্রহ হচ্ছে দ্বারা কারক গ্রহ, অর্থাৎ তোমার স্পাউসকে রিপ্রেজেন্ট করে। দ্বারা কারক গ্রহ যেটা তোমার স্পাউসকে রিপ্রেজেন্ট করে, এইটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় তোমাদের রাখতে হবে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার, ইজি লাগছে? একদম স্যার। তো আমাকে শুধুমাত্র একটা চার্ট দেখলে হলো না, চার্টের বিভিন্ন খেলাটাকে বুঝতে হবে। নাও আমরা ধীরে ধীরে যেখানে ঢুকছি সেটা হচ্ছে হাউ টু অ্যানালিসিস আ চার্ট। অ্যানালিসিস অফ চার্ট আমরা শিখে গেছি, কিন্তু একটা চার্টকে আমি আরো ডিপলি কি করে বুঝবো, এইগুলো সবকটাই ফর্মুলা, যার জন্যে মাথায় রাখার থেকেও বেশি প্রয়োজন ব্যাপারগুলোকে বুঝে অ্যাপ্লাই করা। দিস আর অল ফর্মুলা। ঠিক আছে, দিস আর অল ফর্মুলাস। এগুলোকে বলা হয় গোল্ডেন রুলস অফ অ্যাস্ট্রোলজি। আর এইগুলো হচ্ছে তোমার অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, একজন অকাল্ট প্র্যাকটিশনার হিসাবে পিলার। এইগুলো কখনো শেখানোর জন্য ঠিক আছে, কিন্তু এই বিদ্যা কোনোদিন কাউকে শেয়ার করবে না। You are eligible to handle this, that is the reason why I am giving it to you, but it is not for free distribution. These are golden rules, কারণ এটা তোমার শক্তি, এটা তোমার বিদ্যা। একটা চার্ট ওভারঅল সাকসেসফুল চার্ট, এটা এক নম্বর ওভারঅল সাকসেস। কোন কোন ঘর দেখতে হয়? লর্ডস মানে প্রথম ঘরের স্বামী, দ্বিতীয় ঘরের স্বামী, পঞ্চম ঘরের স্বামী, নবম গ্রহের স্বামী, দশম ঘরের স্বামী, একাদশ ঘরের স্বামী, অর্থাৎ 1 2 5 9 10 অ্যান্ড 11 যদি লর্ডরা স্ট্রং থাকে সেটা ওভারঅল খুব স্ট্রং চার্ট। যদি লর্ডরা স্ট্রং থাকে দ্যাট ইজ ওভারঅল আ ভেরি স্ট্রং চার্ট। ক্লিয়ার? সেই লর্ড গুলো স্ট্রেংথ আছে কিনা এটা বিচার করতে হবে। যদি সেই লর্ডের স্ট্রেংথ থাকে, এক হচ্ছে আমি নিজে সেলফ, দুই হচ্ছে আমার থেকে অর্জিত ধন বা আমার সাপোর্ট সিস্টেম, পাঁচ হচ্ছে আমার ক্রিয়েশন, নয় হচ্ছে আমার ভাগ্য,
10 হচ্ছে আমার কর্ম, 11 হচ্ছে কর্ম থেকে গেন। একটা চার্ট স্ট্রং না উইক এইখান থেকেই বোঝা যায়। যদি উইক থাকে আমাকে খাটতে হবে, আর যদি স্ট্রং থাকে আমাকে আরো ভালো করে পালিশ করতে হবে। ওভারঅল সাকসেসে বাধা, পয়েন্ট নাম্বার 2। যদি 1, 2, 5, 9, 10, 11 সিক্স বা এইট লর্ডের সঙ্গে বসে যায়, বা তাদের দৃষ্টি বিনিময় হয়, বা তাদের নক্ষত্রে বসে, তাহলে চার্টের স্ট্রেংথ কমে যায়। পয়েন্ট নাম্বার 2 ক্লিয়ার? সিক্স লর্ড আর এইট লর্ডের সাথে বসে আছে, বা তাদের দৃষ্টি পড়ছে, বা সেই ঘরে বসে আছে, বা সেই নক্ষত্রে বসে আছে, ইনফ্লেক্টেড হয়েছে, কালি লেগেছে, তাহলে সেই চার্টের স্ট্রেংথ কমে যায়। এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, স্পেশালি গুরু বৃহস্পতির ওপর যেন সেই ইম্প্যাক্ট না থাকে। অন্য যে কোনো ক্ষেত্রে তুমি বার করে দিতে পারো, গুরু বৃহস্পতির ক্ষেত্রে সিক্স লর্ড বা এইট লর্ডের ইম্প্যাক্ট না থাকে, তাহলে ডেঞ্জারাস। বৃহস্পতি কি? বৃদ্ধি। বৃহস্পতি বৃদ্ধি, বৃদ্ধির ওপর যদি রোগ ঋণ শত্রুতা থাকে, বৃদ্ধির ওপরে যদি তোমার ডার্কনেস থাকে, তাহলে জিনিসটা ইম্প্যাক্ট করবে না। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার? ইয়েস লিখে বলো আমাকে, তাহলে সেকেন্ড পয়েন্টে যাবো। দিস আর ভেরি স্ট্রং থিংস। তোমাদের যেভাবে শিখিয়েছি, পাশে যদি এগুলো ফেলে দাও, হুড় করে ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রথম ঘরের লর্ড, দ্বিতীয় ঘরের লর্ড, পঞ্চম ঘরের লর্ড, নাইন্থ লর্ড, 10th লর্ড আর 11th লর্ডকে স্ট্রং হতে হবে, তাহলে সেই চার্টটা সুপার সাকসেসফুল চার্ট। স্যার এই জায়গাটা একটু বলবেন? কোন ওই জায়গাটা? ফার্স্ট আমি নিজে, সেকেন্ড আমার থেকে অর্জিত ধন, তারপরে 5 আমার ক্রিয়েশন, 9 থেকে লিখতে পারিনি স্যার। 9টা হচ্ছে ভাগ্য, 10টা হচ্ছে তোমার কর্ম, আর 11 হচ্ছে তুমি কর্ম থেকে প্রাপ্তি, যেটা হচ্ছে কর্ম থেকে প্রাপ্তি যেটা হচ্ছে। কেউ মনে করো খুব কাজ করলো, একটা 2.5 কোটি টাকার পেমেন্ট পেলো, কিন্তু সেই পেমেন্টটা আরেকজন মেরে দিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে তোমার প্রাপ্তিটা তোমার লসে পরিণত হলো। তো প্রাপ্তি যখন পেতে হবে, তোমাকে 11th লটকে স্ট্রং রাখতে হবে। প্রাপ্তি যখন পেতে হবে, তোমাকে 11th লটকে স্ট্রং রাখতে হবে। এবার সেকেন্ড পয়েন্ট, এটাকে বলা হয় গুড সাইন, ভালো সাইন এটা।
যদি এটা কোনো চার্টে থাকে, কি নাইন্থ লর্ড লগ্নে বসে আছে, বা নাইন্থ লর্ডের দৃষ্টি লগ্নে আছে, নাইন্থ লর্ড লগ্নে বসে আছে বা নাইন্থ লর্ডের দৃষ্টি লগ্নে আছে, দিস ইজ আ ভেরি গুড সাইন। তার অনেক ঝামেলা অশান্তি কমে যায়। ক্লিয়ার? সিম্পল। নাইন্থ লর্ড লগ্নে বসে আছে বা নাইন্থ লর্ডের দৃষ্টি লগ্নতে পড়ছে, তার অনেক সমস্যা অশান্তি ঝামেলা জীবনে কমে যাবে। ঠিক আছে? এবার 3 নম্বর পয়েন্ট। নাইন্থ লর্ড থেকে, নাইন্থ লর্ড যেখানে বসে আছে, নাইন্থ লর্ড যেখানে বসে আছে সেইখান থেকে 4, 7 আর 10 নম্বর ঘরে যদি শুভ গ্রহ থাকে, শুভ গ্রহ থাকা মানে হচ্ছে জুপিটার রইল, ভেনাস রইল, মার্কারি রইল, ভালো মানে স্ট্রং চন্দ্র রইল, এগুলো শুভ গ্রহ। যদি শুভ গ্রহ থাকে নাইন্থ লর্ডের জায়গা থেকে বাকি 3টে ঘরে শুভ গ্রহ তুমি দেখলে রয়েছে, সে চার্ট ভালো, সে চার্ট তোমার ভালো চার্ট। স্যার আরেকবার বলুন, নাইট স্লটের জায়গা থেকে নাইন্থ লর্ড থেকে, নাইন্থ লর্ডকে যদি ফার্স্ট হাউস ধরো, নাইন্থ লর্ড যেখানে বসে আছে সেখান থেকে 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরে যদি কোনো ভালো গ্রহ থাকে, 3টেতেই গ্রহ ভালো থাকলে দুর্ধর্ষ ব্যাপার। 3টেতে যদি একটা দুটোতেও ভালো থাকে তাহলেও ভালো, ইম্প্যাক্ট ভালো হয়, নাইন্থ লর্ড পাওয়ার পায়। ঠিক আছে? এইবার নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে গুড ক্যারিয়ার। ক্যারিয়ার ভালো হবে কি হবে না, এখানে ভাগ করতে হবে তোমাকে। জাতক বা জাতিকা 2 টাইমে জন্মেছে, একটা সূর্যোদয়ের পরে, আরেকটা সূর্য অস্ত যাওয়ার পরে, ডে আর নাইট যেটাকে আমরা বলি, তাই তো? ডে অ্যান্ড নাইট। যদি জাতক সকালে জন্মায়, সকালে জন্মেছে, তাহলে দেখবে 8, 9, 10, 11, 12 এবং 1-এ যদি মিনিমাম 4টে ভালো গ্রহ থাকে, দিস আর ফর্মুলা, 8, 9, 10, 11, 12 এবং 1-এ যদি মিনিমাম 4টে ভালো গ্রহ থাকে, তাহলে তুমি ধরতে পারো ওর ক্যারিয়ার ভালো হবে। কি কি বললাম? 8, 9, 10, 11, 12, 1, যদি মিনিমাম 4টে ভালো গ্রহ থাকে, ক্যারিয়ার ভালো হবে। যে জাতক রাত্রিরে জন্মেছে, অর্থাৎ সূর্য ডোবার পরে জন্মেছে, তার ক্যারিয়ার দেখতে গেলে দেখে নেবে 2, 3, 4, 5, 6, 7 যদি 4টে ভালো গ্রহ থাকে। এতদূর ক্লিয়ার?
হ্যাঁ স্যার। দুই স্যার তিন। রাতেরটা একবার বলুন। হ্যাঁ, রাত্রে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ স্যার, রাত্রেরটা একবার বলে দিন। রাত্রে বাকিটা 2 3 4 5 6 7, যদি চারটে ভালো স্যার গ্রহ থাকে তাহলে তার ক্যারিয়ার ঠিক আছে। স্যার দুপুরে জন্মালে? আমি সকাল দুপুর বিকেল বলছি না, আমি বলছি সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার পর্যন্ত এটাকে দিন ধরা হয়। ও ঠিক আছে। আর সূর্য ডোবার পর থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এটাকে রাত ধরা হয়। ঠিক আছে। 12 আওয়ার্স 12 আওয়ার্স এইভাবে ভাগ করো। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার যে কোনো কেন্দ্র ঘরে, অর্থাৎ 1 4 7 10 এবং নবম ঘরে যে যদি কোনো গ্রহ বসে, সে গ্রহ ভালো রেজাল্ট দেবে। 1 4 7 10 এবং 9 নম্বর ঘরে যদি কোনো ভালো গ্রহ বসে, এটা কিন্তু লগ্ন সাপেক্ষে বলছি, সে ভালো রেজাল্ট দেবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি, 1 4 7 10-এ ভালো গ্রহ যদি ভালো গ্রহ থাকে, যে অন্য কোনো গ্রহ না, থাকলেও যে কি কোনো ব্যাপার গ্রহ স্যার? বসলে ভালো ফল দেবে, সেই গ্রহটা ভালো ফল দেবে। আচ্ছা, যদি সে রাহু কথা থাকে বদমাইশি তাতেও? করবে না। আচ্ছা। 1 4 7 10 9-তে। ক্লিয়ার? মেষ রাশি, বৃশ্চিক রাশি আর মকর রাশিতে যদি দেখো 4টের বেশি গ্রহ আছে, থাকতেই পারে। মেষ রাশি, বৃশ্চিক রাশি বা মকর রাশিতে যদি 4টের বেশি গ্রহ থাকে, 3টে হলো গন্ডগোলের, এখানে গ্রহ না থাকাই ভালো। ও ডিস্ট্রয় করে দেবে। সুভাষচন্দ্র বোসের ছিল মকর রাশিতে অনেকগুলো গ্রহ, মানে অত উনি উপরে যাওয়ার পরেও বেনামি হয়ে গেলেন, মুছে গেলেন, মানে তার ডিউ রেসপেক্ট তিনি পেলেন না। ভালো না। স্যার আরেকবার বলবেন, আমি এইটা শুনতে পেলাম না ঠিক করে। মেষ, বৃশ্চিক আর মকর, এই 3টে ঘরে যদি 4-এর বেশি গ্রহ থাকে বা 3-এর বেশি গ্রহ থাকে, ভালো না। ওকে স্যার। ভালো না। স্যার কোনো কারণ আছে স্যার? এই ঘরগুলো, এই ঘরগুলো প্রথম কথা খালি থাকলে ভালো। দিস স্পেশালি বৃশ্চিক এবং মকর, এগুলো অভিশপ্ত ঘর। বৃশ্চিক এবং মকর হচ্ছে অভিশপ্ত ঘর। ফলে
এর সূত্র অনুযায়ী এখানে গ্রহ একটা মানুষের তখনই বেশি আছে যখন পাস্ট লাইফে তার কর্মর জায়গাটা ঠিক থাকে। পাস্ট লাইফে কর্মের জায়গাটা যখন ঠিক থাকে না। ওকে, আচ্ছা স্যার। এবং এই লাইফে অনেক স্ট্রাগল নিয়ে জন্মেছে। স্ট্রাগল নিয়ে জন্মেছে। এবার এটাকে বলা হয় ওয়েলথ যোগ। ওয়েলথ যোগ তৈরি হয় যদি শনি, চন্দ্র এবং গুরু যদি কেন্দ্রে থাকে, 1, 4, 7, 10-এর মধ্যে থাকে। শনি, চন্দ্র, গুরু যদি 1, 4, 7, 10-এর ভেতরে থাকে, এটাকে ভালো বলা হয়। একটা মিথ নিয়ে আলোচনা করব। মিথ সেটা হচ্ছে, অনেক সময় দেখবে শনি আর চন্দ্র যদি একসাথে থাকে, লোকে বলে বীজযোগ ফর্ম করেছে, কিন্তু এটা অর্ধ সত্য। সে একটু অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশনে থাকবে, কারণ শনি চন্দ্র যখন একসাথে নিয়ে জন্মাচ্ছে, তার মানে ওয়ান ইজ ভাইটাল, সে পিক 7.5 নিয়ে জন্মাচ্ছে। সে পিক 7.5 নিয়েই জন্মাচ্ছে যখন শনি চন্দ্র একসাথে থাকছে, তাই না? তো দ্য পয়েন্ট ইজ, এর ওপর থেকে যদি শনি চন্দ্র চতুর্থে থাকে, দশমে থাকে এবং 11-এ থাকে চার্টে, এগুলো ফর্মুলা, এগুলো দেখে তোমাকে ফেলতে হবে চার্টে, পরপর দেখে ফেলতে হবে। যদি শনিচন্দ্র চতুর্থে, দশমে বা 11-এ থাকে, এটা রাজযোগ ক্রিয়েট করে। বা যেখানেই থাকুক না কেন, তার উপর দিয়ে যখন গুরু বৃহস্পতি ট্রানজিট হয়, তখন ভালো মাল দেয়, প্রচুর গোবিন্দ দেয়। সিমিলারলি আরেকখানে জিনিস বলে দিচ্ছি, যেখানে বৃহস্পতি বসে আছে, সে যে কোনো চার্টে বৃহস্পতি বসে আছে, তার উপর দিয়ে যখন ট্রানজিটে কেতু যায়, অর্থক্ষয় করায়, ট্র্যাপে ফেলায়। যদি উদাহরণ করে দেখলে কি, একটা লোক তোমার কাছে এসছে, জুপিটারের উপর দিয়ে কেতু যাবে যাবে করছে বা যাচ্ছে, তাকে সাবধান করে দেবে, এই সময় লোন টোন হেনা তেনা থেকে বিরত থাকতে, বড় ঘাটা করে দেবে, বড় লস করে দেবে, যেটা ওকে মেকআপ করতে করতে মানে সময় প্রচুর লাগবে। এই সময়টা যখন গুরু বৃহস্পতির উপর দিয়ে কেতু যাচ্ছে, এটা নারী অ্যাস্ট্রোলজি, গুরু বৃহস্পতির উপর দিয়ে যখন কেতু যাচ্ছে, তখন মেজর কোন রকম অ্যাক্টিভিটি থেকে বিরত থাকা উচিত। কোন রকম অ্যাক্টিভিটি থেকে বিরত থাকা উচিত, বা তোমার ক্লায়েন্টকে সাবধান করা উচিত। যদি
ত্রিকোণ, ত্রিকোণ মানে 1, 5, 9, বা সেন্ট্রাল হাউসে 1, 4, 7, 10। ত্রিকোণ মানে 1, 5, 9, সেন্ট্রাল হাউস মানে 1, 4, 7, 10। যদি চারটের বেশি গ্রহ থাকে, এটা ভালো ওয়েলথ দেওয়ার সূচক, ইন্ডিকেশন। আরেকটা সূচক হচ্ছে 8 আর 12-তে ভালো খারাপ গ্রহ মিশিয়ে যদি চারটে গ্রহ থাকে, তাহলে ইমেন্স ওয়েলথ আসার সম্ভাবনা থাকে। ইমেন্স ওয়েলথ মানে ইমেন্স ওয়েলথ, ভাব অতিরিক্ত ওয়েলথ আসার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আসছি যোগ কারক গ্রহ। তো তোমাদের শিখিয়েছি যে গ্রহ কেন্দ্রেরও স্বামী এবং ত্রিকোণেরও স্বামী। যেমন বিষব লগ্নে শনি হচ্ছে 9th and 10th লর্ড, কেন্দ্রের স্বামী, ত্রিকোণেরও স্বামী। এরকমই যে কোনো গ্রহ যেটা যোগ কারক, ঠিক আছে, যে কোনো গ্রহ যেটা যোগ কারক, যে কোনো গ্রহ যেটা যোগ যোগ কারক, সে গ্রহটা যদি 8 বা 12-এ থাকে, তাহলে প্রবলেম ক্রিয়েট করে। সিম্পল এটা মাথায় রাখো, যদি যে গ্রহটা কেন্দ্রেরও স্বামী অর্থাৎ সেন্ট্রাল হাউসের স্বামী আর নবমের ত্রিকোণেরও স্বামী, লগ্ন বা পঞ্চম বা নবমের স্বামী, সে যদি 8 বা 12-তে থাকে, তাহলে প্রবলেম ক্রিয়েট করে, অনিষ্ট করে। সে বিরাট অনিষ্টকারী, অন্য জীবনে অনেক ক্ষতি করে। স্যার লগ্ন পঞ্চম আর 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 কি একটা বললেন স্যার, সবে কেন্দ্র কানেক্ট মানে হলো। হচ্ছে লগ্ন, পঞ্চম এবং নবম। আচ্ছা। আর কেন্দ্র কোণ মানে হচ্ছে লগ্ন, পঞ্চম এবং নবম, ত্রিকোণ বলে এটাকে, একটা ট্রায়াঙ্গেল। আর কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 10, মানুষের অনিষ্ট করে। এবং আরেকটা জিনিস হচ্ছে 6, 8, 12-তে যদি যোগকারক গ্রহ থাকে বসে, তো অনিষ্ট করার সাথে সাথে এর নিজেরও না বাঁচার ইচ্ছা কম থাকে। দে আর নট হ্যাপি উইথ দেয়ার লাইফ। এইসব লোকেদের থেকে নিজেকে সাবধানতা বা নিজেকে বাঁচিয়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট। দিজ আর অ্যাকচুয়ালি এনার্জি সাকার্স। কি বললাম বুঝেছো? দিজ আর অ্যাকচুয়ালি এনার্জি সাকার্স।
স্যার এই জন্য কি এরা সুইসাইড টাইট করে? হ্যাঁ, এরা 10 জনকে স্যার নিয়ে আরেকবার নাম্বার গুলো বলুন। 6 হাউসে যদি মার্কারি বসে থাকে, 6 হাউসে যদি মার্কারি বসে থাকে, এই লোকের কোনোদিন ঋণ নেওয়া উচিত না, শোধ করতে পারবে না। যে কোনো লগ্ন ধরে না, 6 হাউসে যদি মার্কারি বসে থাকে, এই লোকের ঋণ নেওয়া উচিত না, শোধ করতে পারবে না। প্রত্যেক দিন ভিসিয়াস সার্কেল অফ ডেটে চলে যাবে। আর 6 লর্ডের সঙ্গে যদি কোন রকম ভাবে গুরু বৃহস্পতি কানেকশন হয়েছে, 6 লর্ডের সাথে দৃষ্টি হলো, সঙ্গে রইলো, নক্ষত্রে রইলো, যেভাবে কানেকশন হোক, যদি কানেকশন হয়েছে, তাহলে এটা কিন্তু ঋণ যোগ। এক একটা লোক থাকে না, এত ঋণ হয়ে যাচ্ছে কেন, এই জায়গাটা চেক করবে। কোনো না কোনো ভাবে 6 লর্ডের সঙ্গে বৃহস্পতির হয়তো কানেকশন তৈরি হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার ঋণ নেওয়া মানে কি টাকা ধার নেওয়া বোঝায়, না লোন টোন নেওয়া এগুলো দেখো, বোঝায়? টাকা ব্যাংক ফ্যাংকের সিস্টেম তো হ্যাঁ আগে স্যার। এসছে। এক একজন আছে না, মানে ধার শোধই হয় না, সে ঋণী থেকেই যায়, একটা নিজে একটা শোধ করছে। তো এইটা থেকে বেরোনোর এই যে ভিসিয়াস সার্কেল, সারাক্ষণ ঋণ নিয়ে জর্জরিত, ঋণে জর্জরিত, তো এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি, ঋণ থেকে মুক্তি পাওয়ার ওর কোনো না কোনো ভাবে গুরু বৃহস্পতি ইনফ্লেক্টেড বা কানেক্টেড হয়ে গেছে। তাকে বৃহস্পতিকে স্ট্রং করতে হবে। কি বললাম বুঝেছো? তার বৃহস্পতিকে স্ট্রং করতে হবে। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি 6th লর্ডের যেখানে বসে আছে 6th লর্ড, 6th লর্ড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লর্ড। 6th লর্ড যেখানে বসে আছে, 6th লর্ড থেকে 4, 7, 10, 6th লর্ড যেখানে বসে আছে সেখান থেকে 4, 7, 10-এ যদি ম্যালিফিক প্ল্যানেট থাকে, 4, 7, 10 এর মধ্যে যদি ম্যালিফিক প্ল্যানেট থাকে, 6th লর্ডটাকে ফার্স্ট হাউস যদি ধরো, যেখানেই বসে আছে ওখান থেকে যদি ওটাকে ফার্স্ট হাউস ধরো, এবং 4, 7, 10 সে ম্যালিফিক প্ল্যানেট, রাহু, কেতু, শনি, মঙ্গল, এরা বসে আছে, তাহলে তার দশা অন্তর্দশা তার জেল পর্যন্ত হতে পারে, এবং সারা জীবন স্ট্রাগল লাইফ হবে, সারা জীবন স্ট্রাগল লাইফ হবে। ক্লিয়ার? সারা জীবন স্ট্রাগল লাইফ হবে। কিন্তু 6th লর্ড যদি 11 নম্বর ঘরে বসে, তাহলে কিন্তু ভালো গ্রোথ পাবে। 6th লর্ড যদি 11 নম্বর ঘরে বসে, তাহলে কিন্তু জীবনে ভালো গ্রোথ পাবে। এইগুলো দেখো, সবকটা চাকরি তো পাবে না,
এইগুলো ফর্মুলা, যখনই তুমি চার্ট দেখবে এইগুলোকে একবার অ্যানালিসিস করবে, কোনটা এর মধ্যে কোনো পয়েন্ট কি পড়ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। নাও দ্য থিং ইজ, আমি এটা আগেও বললাম, আবার বলছি, স্পেশালি এই চারটে রাশি, এরিস, স্করপিও, ক্যাপ্রিকন অর্থাৎ মকর এবং কুম্ভ, এই চারটে রাশিতে দুয়ের বেশি ম্যালেফিক গ্রহ থাকলে এ জাতক এর জন্য ভালো না, নিষ্ঠুর হয়। এবং স্যার চারটে একবার বলুন না স্যার, চারটে রাশি কি বলেন? চারটে বৃশ্চিক, রাশি মেষ, বৃশ্চিক, মকর এবং কুম্ভ, আচ্ছা এটা ভালো না, ভালো না। এবং এটা ব্যাড রেপুটেশন দেয়, মাল্টিপল ফেলিয়ার দেয়, মাল্টিপল ফেলিয়ার দেয়। জাতক অপরের মনে ভীতি, অশ্রদ্ধা সঞ্চার করে, রেপুটেশন ভালো হয় না জাতকের। ঠিক আছে, দেখো, দ্য ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে জ্যোতিষ মহাসমুদ্র। তুমি সবকিছু যে শিখছো, এর পরেও একটা জায়গা থাকে যেখানে তোমাকে সবকিছু একটা কম্পাইল করে মিক্স চার্ট বানাতে হবে। তুমি প্রত্যেক দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠছো, 100 কিলো মুড়ি, 100 কিলো চানাচুর, 100 লিটার সর্ষের তেল গ্রাম করে একটা বড় ডেচকিতে মাখছো, 100 কিলো পেঁয়াজ, 100 কিলো মশলা, এই করে বড় ডেচকিতে মাখছো। কিন্তু তুমি যখন দিচ্ছ, তাকে এক মুঠোই দিতে হচ্ছে। ভালো জ্যোতিষী হওয়া মানে হচ্ছে ভালো ক্যারিয়ার গাইড, বা সে তোমার কাছে গাইডলাইন নিতে এসছে। হাজারো খারাপ থাকলেও কখনো ভীতি সঞ্চার করবে না, তাকে সাবধান করবে নিজের মতন করে। ভালো জিনিস ইজিলি বলে দিচ্ছ, না তোমার ভালো এটা, ভালো এটা, ভালো ওটা, ঠিক আছে। কিন্তু খারাপ জিনিসটাকে একটু সুগার কোট দিয়ে, ক্যারক্যারে ভাষায় বলবে না, খারাপ জিনিসটাকে একটু সুগার কোট দেবে। কারণ তোমার থেকে সে মানুষটা অনেক আশা নিয়ে এসছে, তুমি তাকে আশার সঞ্চার না করে ভীতির সঞ্চার করলে, তাহলে কিন্তু তুমি ভালো জ্যোতিষী হবার জায়গাটা রাখবে না। জ্যোতিষী, বি প্রাউড টু কল ইউর সেলফ অ্যাস্ট্রোলজার্স, বি প্রাউড, লাইক ডক্টর্স, লয়ার্স, পলিটিশিয়ানস, বি প্রাউড। কেন প্রাউড? কি তুমি সেই বিদ্যা নিয়ে কাজ করছো যেটা সমাজের বা মানুষের অনেক উপকারে লাগতে পারে। এবং সব থেকে মজার ব্যাপার, এআই যতই ডেভেলপমেন্ট করুক না কেন, মাকে রিপ্লেস করতে পারবে না, কারণ মমতাকে রিপ্লেস করতে পারবে না, পলিটিশিয়ানকে রিপ্লেস করতে পারবে না, আর জ্যোতিষীকে রিপ্লেস করতে পারবে না। কারণ এই তিনটের মধ্যেই আর্ট আছে। ইট ক্যান রিপ্লেস সায়েন্স অনেক বেশি, হয়তো আজ থেকে 5 বছর বাদে, 10 বছর বাদে সফটওয়্যার অনেক কিছু এআই কম্পাইল্ড সফটওয়্যার হবে। কিন্তু আমি তোমাকে
বলছি অনেক প্ল্যাটফর্ম আছে যারা এআই লঞ্চ করেছে, তার মধ্যে অন্যতম অ্যাস্ট্রোসেজ, এআই জ্যোতিষী দিয়ে ভুল ভাল, মানে তারপরে ওদের একদম স্যার, আমি ফেলে দেখেছি, ভুল ভাল দেয় সব, বিশাল কিচ্ছু মেলে না। ধাক্কা খেয়েছে ওরা, ভুল ভাল। এই হলো আসল কথা, এআই কখনো অ্যাস্ট্রোলজারকে রিপ্রেজেন্ট করতে পারবে না। আমার পরম সৌভাগ্য হয়েছিল কি, তোমরা সকলেই জানো, বিএইচইউ থেকে আমি গেছিলাম এবং আমাকে অনার দিয়েছে। তো দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং বেনারস কাশী হিন্দু ইউনিভার্সিটি ইটসেলফ আর নাম, ওরা জ্যোতিষকে ধর্মবিজ্ঞান বলে, ধর্মবিজ্ঞান। এবং তোমরা সকলেই জানো যে আমি তারাপীঠ গেছিলাম, তারাপীঠ থেকে আমি ওখান থেকে ডাইরেক্ট পরের দিন বেরিয়ে যাই। আমার সঙ্গে তন্ময় ছিল, তন্ময়। দেখো, আমি তো আমার পারসেপশনে যা দেখার, যা বোঝার, যা নেওয়ার নিয়েছি, কিন্তু তন্ময় এই ইভেন্টটা জীবনে একটা প্রথম ইভেন্ট ছিল, এরকম একটা মহাসম্মেলনে যাওয়ার, ঠিক আছে, একদম। মহাসম্মেলনে যাওয়ার একটা প্রথম ইভেন্ট ছিল। আমি তন্ময়কে একটু রিকোয়েস্ট করব, 5-10 মিনিটের মধ্যে তুমি যদি তোমার একটু অভিজ্ঞতাটা শেয়ার করো, কি তুমি এরকম একটা মহাসম্মেলনে গিয়ে অ্যাকচুয়ালি জ্যোতিষ বা যে সান্নিধ্য তুমি পেয়েছো, এটা তুমি কি উপলব্ধি করলে, কি অনুভব করলে? চলো, ওভার টু তন্ময়। সবাইকে একটু শেয়ার করো, তাহলে সবারই ইন্সপিরেশন আসে। প্রণাম গুরুজি। প্রথম কথা হচ্ছে, আমি হঠাৎ মানে আপনার সঙ্গে যোগাযোগটা এইভাবেই হয়েছিল, হঠাৎই আমি ফোন করেছিলাম আপনাকে যে গুরুজি 9 তারিখ আপনি তারাপীঠে কখন যজ্ঞটা করছেন। তো সেই মুহূর্তে গুরুজি আমাকে বললো যে 9 তারিখ আমি রাত্রের দিকে করব, সন্ধ্যের দিক করে যেমন চালু করি করব। তো তারপরে উনি বললেন যে 9 তারিখের পর তোর কি কাজ আছে। আমার কিছু কাজ নেই, কিছু আপনি বলুন। তো উনি তখন আমায় বললেন যে আমার সঙ্গে তাহলে বেনারস যাবি। বললাম যে হ্যাঁ অবশ্যই যাবো। আমি একবারও মনে হয়নি মন থেকে যে না যাবো না। আমি বললাম হ্যাঁ আপনার সঙ্গে অবশ্যই যাবো। তো 9 তারিখ যজ্ঞ হয়ে যাওয়ার পর ওনার সঙ্গে গেলাম। এবার আমাদের রাস্তায় গেছি, ওনার সঙ্গে গেছি, একজন গুরুর সঙ্গে গেছি। এটা একবারও মনে হয়নি কোনো কোথাও কোথাও আমার বোরিংনেস লাগেনি, কোথাও কিছু লাগেনি। মনে হয় একজন অভিভাবক, একজন মানে পিতা তার ছেলেকে নিয়ে গেছে ঘোরাতে বেনারস ভৈরবের কাছে। এবং সেখানে যাওয়ার পর, যাওয়া তো দূরের কথা, মানে আমরা রাস্তাতেও খুব এনজয় করেছি, আনন্দ করেছি। প্রথম দিন গিয়ে আমরা হোটেলে স্টে করেছি, মজা করেছি। এবং আপনার যে অ্যাওয়ার্ড, আপনাকে যখন অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই মুহূর্তের যে অনুভূতি, বিভিন্ন প্রান্ত থেকে, আমি তো অ্যাস্ট্রোলজি নই, আমি আপনার শিষ্য, কিন্তু আপনার যে সম্মান আপনি যে পেলেন, বিভিন্ন প্রান্ত থেকে যে অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিরা এসেছেন এবং তাদের মধ্যে থেকে আপনি একজন, আপনাকে অ্যাওয়ার্ড দিচ্ছে তারা, এই মুহূর্তে যে অনুভূতি, মানে আপনি পরিচয়, আপনি আসলে কে, আপনার মানে কতটা আপনি জ্ঞানী এবং কতটা আপনার ক্ষমতা। বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষ, বহু জ্ঞানী গুণী মানুষ যারা ছিলেন, তাদের আপনাকে অভ্যর্থনা দিলেন। এবং আমার একবারও মনে হয়নি যে আমি অ্যাস্ট্রোলজার নই বা আমি ওখানে গেছি। মানে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেভাবে গাইড করেছেন, যেভাবে পাশে বসিয়ে সবসময় আমাকে রেখেছিলেন, একবারও মনে হয়নি যে আমি একটু বাইরে যাই বা সেই মুহূর্তে মনের মধ্যে আসেও নি। তো আপনি তারপরে স্টেজে উঠলেন, আপনাকে ওরা অ্যাওয়ার্ড দিল, এটা একটা আলাদা অনুভূতি। এবং আপনাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তাদের যে অভ্যর্থনা, তারা যেভাবে আপনাকে আহ সম্মান জানালেন, মানে স্পিচলেস। এটা আমি মন বলে বোঝাতে পারবো না। আমি হয়তো ফেসবুকে পোস্ট করেছিলাম আপনাকে নিয়ে। তো যে জায়গা, মানে বেনারস ইউনিভার্সিটি আমি কখনো যাইনি যদিও, ইউনিভার্সিটি যেখানে 15-15 ইয়ার্স
একটা অ্যাস্ট্রোলজির কোর্স কমপ্লিট করতে গেলে 15 ইয়ার্স লাগে। সেই জায়গায় আপনাকে অ্যাজ এ অনারেবল গেস্ট হিসাবে ঠিক আছে, থ্যাংক ইউ এটা রতন। আমার কাছে, এবং তার পাশাপাশি যেভাবে আপনি ভৈরব দর্শন করালেন, মানে স্পিচলেস স্পিচলেস, মানে আমি এর পরেও হয়তো আমার কাছে অর্থ অর্থ আছে এবং আমি পরিবারের সঙ্গে অবশ্যই যাব ভৈরব দর্শন করতে, কিন্তু আপনার সঙ্গে একটা ভৈরব দর্শন করার যে অনুভূতি, যেটা মানে মনের অনুভূতি, সেটাও বলা যাবে না, মানে বললে শেষ করা যাবে না। কারণ আপনার সঙ্গে গিয়ে ওখানে ভৈরব দর্শন করা যেভাবে, সেটাও উম, বলে শেষ করতে পারবো না। আপনি যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমাদের ট্যুরটা হয়েছিল 10 তারিখ থেকে আপ টু 16 তারিখ পর্যন্ত, এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি একজন বাইরের কারোর সঙ্গে গেছি। মনে হয় যেন বাবা ছেলে ঘুরতে গেছি বেনারস, মন্দির দর্শন করতে গেছি, এটাই। থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ, স্পিচলেস থ্যাংক ইউ গুরু, রতন। একদম। কথাটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তন্ময় যে উপলব্ধিটা তোমাদের সাথে শেয়ার করলো, ইম্পর্টেন্ট যেটা সেটা কি, সত্যি কথা, বেনারস ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোলজি শিখতে গিয়ে 15 বছর সময় লাগে শুধু অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার তৈরি হওয়া। তো এইটা একটা নিরন্তর নিরন্তর একটা প্রয়াস বা নিরন্তর তোমাকে কিন্তু শিখে যেতেই হবে। এরকম নয় কি আমি জাস্ট একটা কোর্স করে নিলাম, আমি 10টা লোক দেখে নিলাম, তাতে সবকিছু হয়ে গেল, সেরকম কিন্তু নয়। সারাটা জীবন কিন্তু তোমাকে কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু শিখে যেতে হবে। যত তুমি শিখবে, যত তুমি রিসোর্স দেবে, তত তুমি তোমার কোয়ালিটি এনহ্যান্সমেন্ট করবে। যেখানে যা বই পাবে, যা নোটস পাবে, যা রিসার্চ পাবে, এইটা কিন্তু তোমাদের অথেন্টিক। অথেন্টিক কোনটা? অথেন্টিক হচ্ছে যেটা সংহিতা বা সূত্র বা বেদের সাথে মিল আছে। ফলে সঠিক গন্ডগোলটা কোথায় হয়? গন্ডগোলটা হয় তুমি অনুভবের কথা বলছো, একজন অ্যাস্ট্রোলজার অনুভবের কথা বলছো, তুমি সেটা শিখছো, কিন্তু তার পেছনে কোনো এভিডেন্সিয়াল প্রুফ নেই। এভিডেন্সিয়াল প্রুফ সমেত তুমি যখন অ্যাস্ট্রোলজিটা শিখবে, তখন তুমি অ্যাপ্লিকেশন আরো ভালো করে করতে পারো। এবং এইটা নিরন্তর, মানে তোমাকে ক্লাস চলুক বা শেষ হয়ে যাক বা তুমি প্রফেশনালি করো, নিরন্তর যাই করো না কেন, 1 ঘন্টা 2 ঘন্টা তোমাকে এই সাবজেক্টের পেছনে একটু পড়াশোনা করতে হবে নিরন্তর। চলো আবার গোল্ডেন রুলসে ফিরে আসি। পড়াশোনা না করলে সাবজেক্টটা তোমার মধ্যে ভালো করে কাজ করবে না। গোল্ডেন রুলসে এবারের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে যদি মনে করো ম্যালিফিক প্ল্যানেট কারোর চার্টের কেন্দ্রে থাকে, 1 4 7 10 ম্যালিফিক প্ল্যানেট যদি কারোর চার্টের কেন্দ্রে থাকে, তাহলে তার হেলথ ইস্যুস থাকবে। তাহলে তার হেলথ ইস্যুস থাকবে। যদি ফিফথ লর্ড, এটা পরের পয়েন্ট, যদি ফিফথ লর্ড আর নাইন্থ লর্ড নিজেদের মধ্যে
মানে ফিফথ লর্ড থেকে নাইন্থ লর্ড বা নাইন্থ লর্ড থেকে ফিফথ লর্ড নিজেদের মধ্যে 6-8-এ রয়েছে, অর্থাৎ নাইন্থ লর্ড যেখানে বসে আছে সেখান থেকে ফিফথ লর্ড সিক্সথে বসে আছে, বা নাইন্থ লর্ড যেখানে বসে আছে সেখান থেকে ফিফথ লর্ড এইটতে বসে আছে। সেইখান থেকে তাহলে এদের ট্রিমেন্ডাস উত্থান পতন হবে জীবনে, জীবনে বিশাল উত্থান এবং পতন দুটোই কিন্তু প্যারালাল চলবে। আরেকটা সূত্র বলছি, যদি টেন্থ লর্ড মানে আমরা সকলেই জানি আমাদের যা যে কাজকর্ম অর্থাৎ কর্ম দেখে টেন্থ লর্ড, যদি টেন্থ লর্ড কেতুর সাথে রিলেটেড হয়ে যায় তো সারা জীবনে প্রচুর কর্মক্ষেত্র অশান্তি থাকবে। যদি কেতুর সঙ্গে রিলেটেড হয়ে যায় তার কর্মক্ষেত্র স্মুথ হবে না। আরেকটা এরকম প্রশ্ন তোমরা পাবে, ভেরি হাই এডুকেশন কি করে বুঝবে? তিনটে গ্রহকে দেখবে, তিনটে গ্রহর মধ্যে বুধ, শুক্র এবং বৃহস্পতি, বুধ শুক্র বৃহস্পতি যদি সেকেন্ডে থাকে, মানে এদের তিনজন ছড়িয়েই থাকতে পারে, ঘরগুলো কোনগুলো? সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, ফিফথ, সেভেন্থ, এইট আর 10th-এ। আবার বলছি, ফার্স্ট ঘরে মার্কারি রয়েছে, সেকেন্ড ঘরে বৃহস্পতি রয়েছে, 10th ঘরে শুক্র রয়েছে, এরকম হতে পারে। ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, ফিফথ, সেভেন্থ, এইট অ্যান্ড 10th যদি বুধ, বৃহস্পতি এবং শুক্র থাকে তাহলে সেই জাতকের হাই এডুকেশন হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সেই জাতকের হাই এডুকেশন হওয়ার সম্ভাবনা থাকবে। এবার মনে করো দুটো ম্যালেফিক গ্রহ, মঙ্গল শনি, রাহু মঙ্গল, কেতু শনি, ম্যালেফিক গ্রহ যদি একে অপরের থেকে 6-8-এ বসে, মানে যেখানে শনি বসে আছে সেখান থেকে 6 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, 6-8 যদি রিলেশনশিপ তৈরি করে তাহলে দুটো ঘরকেই ড্যামেজ করে দেবে। এইটা আরেকবার বলো একটু। সেটা হচ্ছে যদি মনে করো দুটো ম্যালেফিক গ্রহ মানে মঙ্গল, শনি, রাহু, কেতু, ঠিক আছে? সূর্য কিন্তু ক্রুয়েল গ্রহ, ম্যালেফিক না। যদি মনে করো 6-8 রিলেশনে থাকে তাহলে দুটো ঘরকেই ড্যামেজ করবে, সেই ঘরের না পাওয়ার কমিয়ে দেবে, সেই ঘর থেকে রেজাল্ট আসতে একটু অসুবিধে হবে। বুঝতে পেরেছ? আবার ম্যালেফিক গ্রহ যদি ত্রিকোণে থাকে, মানে 1, 5, 9 বা 3, 10, 11-এ থাকে, ভালো রেজাল্ট দেয়।
ম্যালেফিক গ্রহ যদি স্যার 5, 9 আর 3, 10, 11। কি বলছো? 5, 9 আর 3, 10, 11 থাকে যদি 1, 5, 9 হচ্ছে ত্রিকোণ, আর 3, 10, 11 যদি থাকে ঠিক আছে। ভালো রেজাল্ট দেবে। যখনই চার্ট দেখবে, যদি দেখো কোনো প্ল্যানেট 00 ডিগ্রি, 0 ডিগ্রি বা 30 ডিগ্রি, সেই প্ল্যানেটটা প্রবলেম ক্রিয়েট করবে। স্যার একবার বলেন এটা। যদি কোনো প্ল্যানেটের ডিগ্রি 0 হয় বা 30 হয়, হতে পারে, হতে পারে তো, হ্যাঁ স্যার। সেই প্ল্যানেটটা প্রবলেম ক্রিয়েট করবেই। আচ্ছা স্যার, যদি 1 ডিগ্রিও হয়ে যায় তাহলে ওটা আর হবে না? না, 0 নয়তো 30, 1 ডিগ্রি হলেও তাও প্রবলেমেটিক, বাট 0-র মতন প্রবলেমেটিক না। ওকে স্যার। 0 ডিগ্রি মানে কি, সে কোনো ডিগ্রিই পায়নি, জন্মাতেই পারেনি। আর 30 মানে ওর থেকে বড় হতে পারে না। আর যে স্যার 29 হয়। 29 হলে অসুবিধা নেই, হ্যাঁ। 1 হলেও অসুবিধা নেই, কিন্তু 30 হলে অসুবিধা আছে। 30 মানে 30, 29.54 সেকেন্ড হলো, 29 ডিগ্রি 54 মিনিট হলো, সেটা না। 30 মানে 30, 0 মানে 0, 0 ডিগ্রি 14 মিনিট না, 0 ডিগ্রি মানে 0, 0, 30 মানে 30, 0। ঠিক আছে, একটা দারুণ সূত্র শেখাচ্ছি, শোনো। বুধ তোমার যে গ্রহে, যে রাশিতে থাকবে বা যে ভাবে থাকবে, যে ঘরে থাকবে, সেটা বারবার পরিবর্তন হবে। তোমার যদি লগ্নে বুধ থাকে, তোমার চিন্তা ভাবনার পরিবর্তন হবে। দশমে যদি থাকে, তোমার ক্যারিয়ার পরিবর্তন হবে। ঠিক আছে, সপ্তমে থাকলে তোমার বন্ধু বান্ধব পরিবর্তন হবে। চতুর্থে থাকলে তোমার মনের অবস্থানের পরিবর্তন হবে। বুধ যেখানে বসবে বারবার পরিবর্তন আনবে। এবং বুধ সূর্যের, দেখবে বুধ সূর্য একসাথে থাকে, বুধ সূর্য একসাথে থাকে। স্যার আমার আছে একসাথে। জেনারেলি সূর্যের পেছনে থাকলে ভালো। অর্থাৎ ধরো বুধের ডিগ্রি, সূর্যের ডিগ্রি 28 ডিগ্রি, বুধের সেখানে 25 ডিগ্রি পেছনে রয়েছে, পেছনে থাকলে ভালো। পেছনে থাকলে ভালো। মানে স্যার এটা বুধের ডিগ্রি সাথে ওয়াইজ তো? হ্যাঁ, ডিগ্রি ওয়াইজই তো দেখবে না, তুমি পেছনের সামনে কি করে বুঝবে? ডিগ্রি ওয়াইজই বুঝবে না। স্যার বুধের যদি মনে করো বুধের 10 সাথে ডিগ্রি, শনি। সূর্যের হয়তো 15 ডিগ্রি, তার মানে সূর্য বুধের থেকে এগিয়ে রয়েছে। ওর উল্টোটা যদি হয়, সূর্যের 10 ডিগ্রি, বুধের 15 ডিগ্রি, তার মানে বুধ সূর্যের থেকে এগিয়ে রয়েছে। স্যার এরকম কোন সময় লেখা থাকে অস্ত, এগুলো গেলে কি বোঝায়? হ্যাঁ, অস্ত, উঠুন, কিরকম লেখা থাকে? এইটা তো পড়িয়েছি। অস্ত মানে হচ্ছে কম্বাস্টেড। হ্যাঁ। সূর্যের যখন শনি। খুব কাছাকাছি 7.5 ডিগ্রির মধ্যে কোনো প্ল্যানেট চলে আসে, যেটা ঝলসে যায়, এটাকে কম্বাস্টেড বলে। এটা তো নোটস দেওয়া আছে, পড়িয়েছি। হ্যাঁ স্যার বলছি, এটা যদি সেম মানে এই যে সূর্য যদি আগে থাকে বুধের, তাহলে এরকম ক্ষেত্রে কি তাহলে এই যে তাহলে এটা ভালোই করে হচ্ছে, কারণ তাহলে তো সূর্য জ্বালিয়ে দিচ্ছে ব্যাপারটাকে। বুধের পেছনে সূর্য থাকলে বুধ ভালো রেজাল্ট দেবে। আচ্ছা, বুধ ভালো রেজাল্ট দেবে, আর তখন আর সূর্যের ওই জ্বালানোর প্রভাবটা পড়বে না। এই যে কোনো প্ল্যানেট তার মতন রেজাল্ট দেবে, আমি বলছি বুধের কথা। আচ্ছা আচ্ছা স্যার। আর বুধটা ভালো আছে তার যদি সূর্যের পেছনে থাকে। ঠিক আছে, ওকে স্যার। যদি বেনিফিক প্ল্যানেট তোমার 1, 4, 7, 10-এ থাকে, এটা আগেও বললাম, বেনিফিক প্ল্যানেট 1, 4, 7, 10-এর মধ্যে থাকে,
এগুলো সূত্র, বৃহৎ পরাশর সূত্র এগুলো। 1, 4, 7, 10-এ থাকে ভালো রেজাল্ট দেবে। ঠিক আছে, ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, সূর্যের থেকে ভেনাসের ডিস্টেন্স যত থাকবে তত ভালো। সূর্যের খুব কাছাকাছি ভেনাস থাকাটা ভালো না। সূর্যের থেকে কিন্তু এরা ইনার সার্কেল প্ল্যানেট, সূর্যের খুব কাছাকাছি থাকে এরা, কিন্তু ডিস্টেন্স ওয়াইজ সূর্যের থেকে যতটা দূরে থাকবে তত কিন্তু ভালো। বুধ আর ভেনাস একসাথে যদি থাকে এটা আর্টিস্টিক যোগ তৈরি করে, আর্টের যোগ, আর্টের প্রতি অ্যাফিনিটি, ক্রিয়েটিভ অ্যাপ্রোচ। যদি বুধ আর শুক্র একসাথে থাকে, আমার আছে স্যার সপ্তম হাউসে। খুব ভালো আর্টিস্টিক অ্যাপ্রোচ থাকবে, তার মধ্যে ক্রিয়েটিভিটি একটা বড় পার্ট প্লে করবে। কিন্তু যদি মনে করো ভেনাস কম্বাস্টেড হয়ে যায়, মানে সূর্যের কাছে জ্বলে যায়, সূর্যের সঙ্গে 7.5 ডিগ্রির মধ্যে রয়েছে, তাহলে তার কিন্তু ভোগের ওপরে হামলা হয়ে গেল, তার ভোগের ওপরে হামলা হয়ে গেল। এবং তাকে ডায়াবেটিক টেন্ডেন্সি দেবে। যদি সূর্য, ভেনাস যদি কম্বাস্টেড থাকে, ডায়াবেটিক টেন্ডেন্সি তাকে দেবেই দেবে। এগুলো হচ্ছে সূত্র। ঠিক আছে, এই যে একটা প্রশ্ন আসে না জীবনে, কি স্যার প্রচুর টাকা কামাতে পারবো, প্রচুর দেশ বিদেশ ব্রহ্মাণ্ড ঘুরতে পারবো, মাঝখানে গাড়ি করতে পারবো, 5টা বাড়ি করতে পারবো, কি দেখবে? দুটো প্ল্যানেটকে দেখবে, একটা হচ্ছে ভেনাস, একটা হচ্ছে মঙ্গল। যদি হেভি অবস্থানে থাকে, ভেনাস মঙ্গল যদি হেভি অবস্থানে থাকে, সব দিক থেকে কোনো খুঁত নেই, সে রাজকীয় জীবনযাত্রা পাবে। রাজকীয় জীবনযাত্রা পাবে। দেখো, যখন সূত্র করছি ধীরে ধীরে করব, ঠিক আছে? আজকে এতটাই ঠিক আছে, এর বেশি নিলে ভুলিয়ে যাবে। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। নেক্সট ক্লাস থেকে আবার 4 ঘন্টার ক্লাস করব। আচ্ছা, অনলাইন অফলাইন দুটোই হবে। এছাড়া তোমাদের সকলকে বলছি, কালকে জানো তো কালী পুজো,